নমস্কার বন্ধুরা, আমি রিমা চলে এলাম হিতমোহিনীর নতুন পর্ব নিয়ে। বিয়ের আরও 4 দিন বাকি। যা কাজ আছে তাতে বড়রাই সামলাবে, আর ছোটরা এরা তো আনন্দে হই হুল্লোড়ের সময় কেটে যায়। কাজই বা করবে কখন? আর এরাই বা আর কী কাজ করবে? আর যেখানে রুহি আছে সেখানে কাজের পরিবর্তে অকাজটাই বেশি হবে। রুহি, রিমা, নীলা আর কয়েকটা মেয়ে রুমে বসে আড্ডা দিচ্ছিল। তখন হঠাৎ রুহি বলে ওঠে, চল আমরা ঝিলের কাছে যাই, একটু ঘুরে আসা যাবে, সময়টাও কেটে যাবে। ঠিক আছে, সবাই রাজি হয়ে যায়। রুহির নানু বাড়িটা কিছুটা গ্রাম্য এলাকায়, ভীষণ সুন্দর এলাকা, গ্রামের প্রাকৃতিক দৃশ্য নজর কাড়া। রুহি, রিমা, নীলা, সাইদা আর রিশা আরও কয়েকটা মেয়ে মিলে রুম থেকে বের হয়ে ঝিলে যাওয়ার জন্য রেডি। রিশা রিশানের বোন, রুহির সমবয়সী। সবগুলোকে একসাথে আসতে দেখে রুহির মামি মানোয়ারা বেগম বলেন, কিরে তোরা এমন দল বেঁধে কোথায় যাচ্ছিস? মনে হচ্ছে যুদ্ধযাত্রায় রওনা দিচ্ছিস। রুহি মামিকে জড়িয়ে ধরে বলে, মামি আর একটু ঝিলের কাছে যাব ঘুরে আসতে। ঝিলের কথা শুনেই আয়েশা বেগম বলে ওঠেন, একদম না, তোরা এখানে যাবি না। রুহি মায়ের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, কেন যাব না মা? এবার রুহির মা কিছুটা গম্ভীর স্বরে বলে ওঠে, তুই ওখানে গিয়ে একদম স্থির থাকবি না। আমি জানি কখন লাফাতে লাফাতে ঝিলের পানিতে পড়ে যাস, নিজেই বুঝতে পারবি না। আর তুই সাঁতারও জানিস না, এর চেয়ে বরং না যাওয়াই ভালো। শুরু হয়ে যায় রুহির মেলোড্রামা। ন্যাকা কান্না করতে করতে বলে, মা একটু যাই, দেখো আমি একদম দুষ্টুমি করব না, আর লাফালাফিও করব না, প্লিজ মা। রুহিকে এভাবে বলতে দেখে মানোয়ারা বেগম বলেন, তুমি আর না করবে না? না আপা, যাক একটু ঘুরে আসুক, এতে সবারই ভালো লাগবে। আর রুহিকে উদ্দেশ্য করে বলে, রুহি মামনি তুমি একদম দুষ্টুমি করবে না, বুঝেছ? রুহি মাথা নাড়ায়, মানে সে বুঝেছে। ব্যাস, আর কে দৌড়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। পিছু পিছু অন্যরাও যায়। পিছন থেকে মানোয়ারা বেগম রিশাকে উদ্দেশ্য করে বলে ওঠে, রুহিকে দেখে রাখতে। রুহি যাবার প্রায় 30 মিনিট পর আসমিন আর রিশান বাড়ি আসে। তারা একটা কাজে বাইরে গিয়েছিল, এখনই এসেছে। আসমিন বাইরে ঢুকতে দেখে কেমন একটা অদ্ভুত নীরবতা ছেয়ে আছে। কেন হই হুল্লোড়, কথা বলার শব্দ পাচ্ছে না। আসমিন মনে মনে ভাবে, কী ব্যাপার, বাড়িতে এত নীরব লাগছে কেন? ওই বাচাল মেয়েটা থাকা সত্ত্বেও এতটা নীরব মানতে পারছি না বিষয়টা। আসমিনকে এভাবে ভাবতে দেখে রিশান বলে, কি রে আসমিন, কী ভাবছিস? আসমিন সোজাসুজি জবাব দেয়, এতটা নীরব লাগছে কেন বাড়িটা? কোনো সাড়া শব্দ নেই। তোমার ওই বাচাল বোনটা থাকলেও তো এতটা নীরব হওয়া যায় না। আসমিনের কথায় রিশান মিশে হেগে রাগ দেখিয়ে বলে, খবরদার আমার মিষ্টি বোনটাকে একদম বাচাল বলবি না। আর তুই কিন্তু আমার এই বাচাল বোনটার প্রেমেই আরও 5 বছর আগেই পিছলে খেয়ে পড়েছিলিস। আসমিন এবার মাথা চুলকায় আর বিড়বিড় করে বলে, সেটা তোমার ওই বোন বুঝলো তো? সে তো আছে সারাক্ষণ, তার দুষ্টুমি নিয়ে কোনো সময় কোনো কিছু সিরিয়াসলি নেয় না। রিশান আফসোসের স্বরে বলে, আহারে আমার ভাইটা, কে বলবে এমন রাগী গম্ভীর ছেলেটাও এত গভীরভাবে কাউকে ভালোবাসতে পারে। আসমিন বলে, কেন রাগী গম্ভীর ছেলেরা কি কাউকে ভালোবাসতে পারে না নাকি? রিশান, অবশ্যই পারে, কিন্তু তুই ওকে ভালোবাসার কথা জানাচ্ছিস না কেন? আসমিন বলে, জানাবো সময় হলে। আগে তো মহারানীর মনে আমার প্রতি ভালোবাসার অনুভূতি জাগাই। আমাকেও তো সে বুঝে নিক, তাকে কতটা ভালোবাসি সে বুঝে নিক। তাদের কথোপকথনের মাঝেই হাতে শরবতের গ্লাস নিয়ে এগিয়ে আসেন মানোয়ারা বেগম। রিশান গ্লাস নিতে নিতে বলে, মা এত নীরব লাগছে কেন ঘরটা? পরি আর বাকিরা কোথায়? রুহিকে রিশান পরি বলেই ডাকে, কারণ পরির মতন দেখতেই রুহি। মানোয়ারা বেগম বলেন, সবাই মিলে ঝিলের পাড়ে ঘুরতে গেছে, এই বলে উনি চলে যান। মানোয়ারা বেগম যাওয়ার সাথে সাথেই আসমিন দাঁড়িয়ে যায় এবং আসমিনকে বলে, ভাইয়া আমি যাচ্ছি, তুমি চাইলে আসতে পারো। রিশান বুঝতে পারে আসমিনের এমন করার কারণ, সেও আসমিনের পিছু পিছু যায় আর যেতে যেতে বলে, রিশান পরির আজ তোর কপালে দুঃখ আছে,
যে সেই দুঃখ না, একদম ঠান্ডা পড়া দুঃখ। রুহিরা ঝিলের কাছে এসে পৌঁছায়। রিমা কখনো ফোন দিয়ে সেলফি তুলছে, আবার কখনো গুনগুনিয়ে গান গাইছে। নীলা আশেপাশে দেখছে ঘুরে ঘুরে, আর রুহি বকবক করেই যাচ্ছে। হঠাৎ ঝিলের পাশে একটা নৌকা রাখা, তা দেখে খুশিতে মাকে দেওয়া কথা ভুলে দৌড়ে নৌকার কাছে যায়। তা দেখে রিশা বলে ওঠে, রুহি সাবধানে, পড়ে যাবি। আর ওইখানে কেন যাচ্ছিস? ফুপি কিন্তু নিষেধ করেছিল এমন দৌড়াদৌড়ি না করতে। কে কার কথা শোনে? রুহির মতন নৌকায় গিয়ে উঠে বসে, একদম নৌকার মাথায় গিয়ে পা ঝুলিয়ে বসে। রিশা নীলাও গিয়ে দাঁড়ায় নৌকার কাছে আর বলে, প্লিজ বোন, তুই নেমে আয়, অসাবধানতায় পড়ে যাবি। তোর নৌকায় ওঠার শখ থাকলে পরে উঠিস, রিশান ভাইকে নিয়ে আসবো বোন, আরেকবার আয়। কিন্তু রুহি শুনছেই না কোনো কথা। সে পানিতে পা ভিজাচ্ছে, কখনো হাত দিয়ে পানি নিয়ে রিশাদের দিকে ছিটিয়ে দিচ্ছে। রিশা আর নীরা না পেয়ে অবশেষে গিয়ে গাছতলায় বসে। রিশান আর আসমিন কিছু সময়ের মধ্যেই এসে পৌঁছায় রুহিদের কাছে। আশেপাশে রুহিকে না দেখে রিমাকে জিজ্ঞাসা করে রুহি কোথায়। রিমা আঙুল তাক করে দেখিয়ে দেয়। আসমিন তাকিয়ে দেখে রুহি নৌকার মাথায় বসে পানিতে পা ভিজাচ্ছে। তা দেখে আসমিনের রাগ মাথা ফেটে যাওয়ার উপক্রম। এই মেয়ের চিন্তায় সে পাগল প্রায়, আর এই মেয়ে তার চিন্তাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়ে কোথায় বসে আছে দেখো। আসমিন রেগে সেদিকে এগিয়ে যায়। রিমা তাকিয়ে থাকে, সে বুঝতে পারছে না আসমিনের হঠাৎ রেগে যাওয়ার কারণ। আসমিন রুহিকে ধমকে বলে ওঠে, এই মেয়ে, তুমি ওইখানে বসে আছো কেন? তাড়াতাড়ি নেমে আসো বলছি, নয়তো ভালো হবে না। রুহি তেরামি করে বলে, নামবো না। কি করবেন আপনি? এটা আপনার কলেজ না যে আমাকে শাসন করবেন। আর না, এখন আমি আপনার স্টুডেন্ট হব। এই বলে মুখ ফিরিয়ে নেয়। আসমিন কিছু না বলে নৌকার উঠে আস্তে আস্তে এগিয়ে যায় রুহির দিকে। গিয়ে রুহিকে হঠাৎ কোলে তুলে নেয়। হঠাৎ কোলে নিয়েই রুহি চমকে যায়, দেখে আসমিন তাকে কোলে নিয়েছে। তা দেখে রুহির চোখ বেরিয়ে আসার উপক্রম। এটা সে কি দেখছে? রুহি এবার অবাকতার রেশ নিয়ে কাটিয়ে বলে, এসব কি অসভ্যতম স্যার? আমার কোলে নিয়েছেন কেন? নামান আমাকে, অসভ্য বদলোক একটা। কিন্তু আসমিন ছাড়ে না, উল্টে আরও শক্ত করে ধরে আর বলে, বেশি কথা বললে একদম ঝিলের পানিতে ফেলে দেবো, বলে দিলাম কিন্তু। রুহি এবার ভয়ে আসমিনের শার্টের কলার চেপে ধরে। তা দেখে আসমিন বাঁকা হাসে। আসমিন খুব সাবধানে রুহিকে নিয়ে নৌকা থেকে নেমে আসে, আর কোল থেকে নামিয়ে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয় রুহির গালে। থাপ্পড় খেয়ে রুহি তবদা হয়ে দাঁড়িয়ে থাকে, আর সাথে বাকিরাও, কারণ তাদের বোধগম্য হলো না রুহি থাপ্পড় কেন দিল। রুহি ছলছল দৃষ্টিতে তাকিয়ে আছে আসমিনের দিকে। আসমিন রেগে চিৎকার করে বলে, এই মেয়ে, সমস্যা কি তোমার? হে, তুমি ওইখানে কেন গিয়ে বসেছিলে? যদি পড়ে যেতে তখন কি হতো? সব সময় তোমার ফাজলামো না করলে চলে না, তাই না? এই বলে হাত মুষ্টিবদ্ধ করে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। রুহি এত জোরে থাপ্পড়ের এর আগে কখনো খায়নি। গালটা যেন জ্বলে যাচ্ছে রুহির। রিশান রুহির কাছে এসে বলে, তুই তো সাঁতার জানিস না পড়ি, যদি পড়ে যেতিস তাহলে কি হতো বলতো? এই বলে রুহিকে জড়িয়ে ধরে। রুহি রিশানের আদরে ঠোঁট উল্টে বাচ্চাদের মতো কান্না করে দেয়। আসমিন আর চোখে তা দেখে তারও খুব কষ্ট হচ্ছে রুহিকে কাঁদতে দেখে, কিন্তু তারও মাথায় রাগ উঠে গেছিল রুহিকে এই অবস্থায় দেখে। রুহির ফর্সা গালটা লাল হয়ে গেছে। রিমা সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে থাকে আসমিনের দিকে। রিমা মনে মনে বলছে, কিছু তো একটা গড়বড় আছে, নয়তো স্যার কেন রুহির জন্য এত অস্থির হয়েছিল ওইখানে দেখে। আর রুহি সাঁতার জানে না, এটা স্যার কি করে জানলো? কি চলছে স্যারের মাঝে? নাকি রুহিকে ভালোবাসে স্যার? আমাকে তো জানতেই হবে। বিকালের সময় সবাই ছাদে মাদুর বিছিয়ে বসে আড্ডা দিচ্ছে। সাথে আসমিন, জিশান, রিশান আরও আছে। রুহি তার ভাইয়ার সাথে ভিডিও কলে কথা বলছে। কথার মাঝেই তামিম বলে, পাখি, তোর ওই পেতনি শাকচুন্নি মার্কা বান্ধবীটা কোথায় রে? কি করে সে? রুহি ভাইয়ার কথায় ঠোঁট টিপে হাসে। রুহি বুঝতে পারে তার ভাই যে তার বান্ধবীর প্রেমে হাবুডুবু খাচ্ছে। রুহি বলে, কেন ভাইয়া?
তুমি আমার বান্ধবীর কথা জানতে চাইছো কেন? মিস করছো নাকি তাকে? রুহির কথায় তামিম কেসে ওঠে আর আমতা আমতা করে কিছু বলতে যাবে, তখনই রিমা বলে ওঠে, এই যক্ষ্মা রোগের রুগীর মতো কে এভাবে কাজ ছেড়ে? তামিম বুঝতে পারে কথাটা রিমা তাকেই বলেছে, তাই তামিমও উত্তর দেয়, এই রুহি, তোর থেকে কোনো শাকচুন্নির কথা শুনতে পেলাম মনে হচ্ছে। ব্যাস রেগে যায় রিমা আর ফোনেই তারা ঝগড়া করতে শুরু করে দেয়। সবাই ওদের কাণ্ড দেখে হেসে কুটি কুটি হচ্ছে, রুহিও হাসছে। আসমিন এক দৃষ্টিতে তাকিয়ে আছে রুহির হাসি মাখা মুখটার দিকে। কি মায়াবী লাগছে তার হৃদমোহিনীকে। সেই 5 বছর আগে এই মেয়েটাকেই তার হৃদয়ে প্রেমের ঘণ্টা বাজিয়েছিল, যা এখনও ক্রমাগত বেজেই যাচ্ছে। তার হৃদের রানী, তার হৃদমোহিনী তাকে তার মায়াজালে আবদ্ধ করে নিয়েছে। রুহির কথা শেষ করে আসমিনের দিকে তাকায়, দেখে আসমিন তার দিকেই তাকিয়ে আছে। তা দেখে আসমিন একটু মুখ ভেঙচি দিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। তা দেখে আসমিন শব্দ করে হেসে দেয়। জিশান বলে, আসমিন তুই এভাবে একা একা হাসছিস কেন? জিন ভর করেছে নাকি? আসমিন বলে, না না, জিন নয়, এক পরী ভর করেছে। জিশান আসমিনের দৃষ্টি অনুসরণ করে তাকিয়ে দেখে আসমিন রুহির দিকেই তাকিয়ে আছে। তা দেখে জিশান মিচকি হেসে বলে, ওহো, তাহলে এই ব্যাপার। ভাই আমার ডুবে ডুবে জল খাচ্ছে। রাতে রুহি, রিমা, নীলা রুমে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। তখন রিমা বলে, আমার একটা কথা মাথায় ঘুরপাক খাচ্ছে সেই দুপুর থেকে। নীলা বলে, কি কথা? আমাদেরও বলো, শুনি একটু। রিমা বলে, আমার মনে হচ্ছে স্যার রুহিকে ভালোবাসে। নীলা বলে, আমারও তাই মনে হচ্ছে। ওদের কথা শুনে রুহি বলে, একদম ফালতু কথা বলবি না। যখন তখন ধমকে ওঠে, মেজাজ দেখায়, আর আজ আমাকে থাপ্পড়ও মারল। কোথায় দেখলি ভালোবাসা? আর উনি আমাকে ভালোবাসতে যাবেই বা কেন? রুহির কথায় রিমা কিছু বলতে যাবে, তখনই রুহি রিমাকে থামিয়ে দিয়ে বলে, আর বাজে কথা বলবি না, বলে দিলাম কিন্তু। রুহি কথা বলার মাঝেই তার ফোনে একটা মেসেজ আসে। ফোনটা হাতে নিয়ে দেখতে পায় অন্য নাম্বার থেকে এসেছে। রুহি মেসেজটা পড়ে হাঁ হয়ে যায়। তা দেখে নীলা ফোনটা নিয়ে মেসেজটা জোরে জোরে পড়তে শুরু করে। মেসেজে লেখা, বেবি জান, তোমার স্বামীজানকে ভুলে গেলে? এই কয়েকদিন তোমার এই অবলা স্বামীজানের একটা খবর পর্যন্ত নিলে না। এটা কিন্তু ঠিক না বেবি জান। তবে সমস্যা নেই, এখন দুজন এক বাড়িতে এক ছাদের নিচেই আছি। বেবিজান প্রস্তুত হন আমার বাবুর আম্মু হওয়ার জন্য। ইতি তোমার বাবুর আব্বু। রিমা, নীলা অবাক হয়ে যায়। নীলা বলে, খেয়েছো রুহি? রানী ধরা, এবার খেয়েছো। আমি কিছু জানি না, আমি একদম এসবের মধ্যে নেই, আমি বরং ঘুমাই। রিমাও বলে, আমিও নেই রুহি রানী, আমিও ঘুমালাম, তুমি বরং তোমার বাবুর আব্বুর জন্য অপেক্ষা করো। এই বলে দুজনেই কাঁথামুড়ি দিয়ে শুয়ে পড়ে। আর এদিকে রুহির কাঁদো কাঁদো অবস্থা। এই শয়তানগুলো নিজেরাই সঙ্গ দিয়ে এখন কেমন রুহিকে একা ফাঁসিয়ে দিয়ে পাল্টি খেলো কীভাবে? এগুলো কি বন্ধু নাকি মীর জাফরের বংশধর? ভাবতেই রুহির কান্না পাচ্ছে। কেন যে এসব করতে গেছিল এই শয়তানের কারণে। একবার যদি এই শয়তানকে হাতের মুঠোয় পেত, তাহলে আচ্ছা করে ধুলাই দিত এমন শয়তানি বুদ্ধি দেওয়ার জন্য। এখন কি করবে রুহি? স্যার যদি সবাইকে বলে দেয় তখন কি হবে? তার মান ইজ্জত সব প্লাস্টিক হয়ে যাবে। কিন্তু বজ্জাত স্যার বুঝলো কীভাবে, সেটাই রুহির মাথায় ঢুকছে না। রুহির ভাবনার মাঝেই হঠাৎ দরজায় টোকা পড়ে। রুহি ভয়ে লাফিয়ে ওঠে। এখন আবার কে এলো? ওই বজ্জাত হনুমানের নাতি এলো না তো? রুহি ভয়ে ভয়ে রীতিমতো কাঁপাকাঁপি শুরু করে। রুহি ভাবলো দরজা খুলবে না, কিন্তু আবার দরজায় টোকা পড়ে। রুহি ভয়ে ভয়ে দরজা খুলে দেয় গিয়ে। দরজার অপর পাশে আয়শা বেগমকে দেখে রুহি স্বস্তির নিঃশ্বাস ফেলে। আয়শা বেগম বলে, কী রে, এখনও জেগে আছিস কেন? কত রাত হয়েছে জানিস? রুহি মাকে বলে, মা এই তো এখনই শুয়ে পড়তাম। আয়শা বেগম বলে, চুপচাপ গিয়ে শুয়ে পড়ো লাইট নিভিয়ে। রুহি মাথা নাড়ায়, দরজা লাগিয়ে শুয়ে পড়ে। গভীর রাতে রুহির মনে হচ্ছে সে হাওয়ায় দুলছে। এমনও রুহি ঘুমালে কোনো হুঁশ থাকে না, কিন্তু আজ কীভাবে জানি তার ঘুমটা হালকা হয়ে গেছে। রুহির মনে হচ্ছে কেউ তাকে কোলে নিয়ে কোথাও একটা যাচ্ছে।
রুহি মনে মনে ভীষণ ভয় পাচ্ছে, আর যত দোয়া দরুদ আছে সব পড়ছে মনে মনে, আর বলছে, এ আল্লাহ আমাকে রক্ষা করো, এত রাতে কোনো জিন আমাকে নিয়ে যাচ্ছে না তো। এই কথাটা ভাবার সাথে সাথেই রুহি ভয়ে কেঁপে ওঠে। রুহি এই কেঁপে ওঠা তো হয়তো কোলে রাখা মানুষটাও টের পেয়েছে। রুহি যেই চিৎকার করতে যাবে অমনি সেই ব্যক্তি মুখ চেপে ধরে আর বলে, একদম চিৎকার করবে না, চিৎকার করলে ছাদ থেকে ফেলে দেবো বলে দিলাম কিন্তু। কণ্ঠস্বর শুনে রুহি বুঝতে পারে এটা অন্য কেউ না, এটা আসমিন। রুহি এবার আরও ভয় পেয়ে যায় আর ভাবে, সত্যি সত্যি লোকটা এসেছে। এখন যদি আমাকে ওই মেসেজ করার অপরাধে সত্যি সত্যি ছাদ থেকে ফেলে দেয়, তখন কি হবে আমার। আসমিন রুহিকে কোলে নিয়ে ছাদে এসে দোতলায় বসিয়ে দেয়, আর নিজেও রুহির পাশে এক হাত জড়িয়ে ধরে বসে আছে, আর বলে, কি বিবিজান, কেমন দিলাম। রুহি কাচুমাচু হয়ে আমতা আমতা করে বলে, মানে আমি আপনার বিবিজান হতে যাব কেন? আর আপনি আমাদের রুমে ঢুকলেন কিভাবে? দরজা তো লাগানো ছিল। আসমিন হেসে বলে, ব্যালকনি দিয়ে ঢুকেছি, আর তোমাকে নিয়ে দরজা দিয়ে বেরিয়ে এসেছি। রুহি হাঁ করে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর বলে, আপনি এখানে কেন নিয়ে এসেছেন আমায়? আসমিন বলে, কেন? আমার বিবিজানের সাথে চন্দ্রবিলাপ করতে। কেন বিবিজান তোমার স্বামীজানের সাথে চন্দ্রবিলাপ করবে না? রুহি আমতা আমতা করে বলে, এই আপনি আমায় বিবিজান বলছেন কেন বারবার? আসমিন রুহির দিকে তাকিয়ে বলে, তুমিই তো আমার বিবিজান, আর এত তাড়াতাড়ি কি করে আমার স্বামীজানের কথা ভুলে গেলে? এটা কিন্তু ঠিক না বিবিজান। রুহি বিরক্ত হয়ে বলে, আমি রুমে যাব, আমাকে যেতে দিন প্লিজ। আর এইসব দুষ্টুমি করে করে প্লিজ স্যার মাফ করে দিন আমাকে, আর কাউকে বলবেন না। আসমিন বলে, ওহো, ভুল যেহেতু করেছো, শাস্তি তো তোমাকে পেতেই হবে বিবিজান। রুহি ভয়ে কাঁপা কাঁপা গলায় বলে, কি শাস্তি? আসমিন বলে, এখন থেকে আমি যা বলবো তাই তোমায় করতে হবে, আর এখন এই মুহূর্তে আমার সাথে বাকিটা সময়ও থাকতে হবে। রুহি আর কি করবে, আসমিনের কথা মেনে নেয়, তবে আসমিনের থেকে এর প্রতিশোধ সে নেবেই। রুহি চাঁদের আলোয় আশেপাশে পরিবেশ দেখতে দেখতে ব্যস্ত, আর আসমিন দেখতে ব্যস্ত তার হিতমোহিনীকে। 9টায় রুহি পিটপিট করে চোখ খুলে তাকায়, দেখতে পায় সে বিছানায়, কিন্তু রুহি তো ছাদে ছিল। কখন যে ঘুমিয়ে গেছিল বুঝতেই পারেনি, হয়তো আসমিনই তাকে দিয়ে গেছে বিছানায়। রুহি উঠতেই নীলাকে বলে ওঠে, কিরে বাবুর আম্মু, বাবুর আব্বুর সাথে রাতে রোম্যান্স করছিলি নাকি যে উঠতে এত লেট হলো? এত ডাকলাম কোনো নড়চড় করলি না। রুহি বলে, চুপ কর কুত্তি, তোরা আমার সাথে একদম কথা বলবি না, তোরা নীলমির জাফরের বংশধর, তোদের সাথে আর কোনো সম্পর্ক নেই আমার। এই বলে রুহি ওয়াশরুমে চলে যায়। নীলা আর রিমা একে অপরের দিকে অসহায় হয়ে তাকিয়ে থাকে। রুহি কি সত্যি সত্যি রাগ করে ফেললো? এখন যদি সত্যি সত্যি কথা না বলে, তারা আবার রুহির সাথে কথা না বলে থাকতে পারে না। রুহি ওয়াশরুম থেকে এসে দেখে ওরা দুজনে আগের মতোই দাঁড়িয়ে আছে, কাঁধে কাঁধে অবস্থা দুজনের এমন অবস্থা দেখে রুহি মনে মনে খুব হাসছে। আসলে লজ্জা লুকানোর জন্য এমন কথা বলেছিল, তার লজ্জা লাগছিল আসমিন তাকে কোলে নেওয়াই, আর এইসব কথা বলাই তো মানে মনে হতেই লজ্জা লাগছিল, তাই লজ্জা কাটাতে রুহি এই কথাগুলো বলেছে। রুহি ওদের দিকে তাকিয়ে বলে, কী রে, এভাবে ভেটকি মাছের মতো দাঁড়িয়ে আছিস কেন, কি হয়েছে? নীলা আর রিমা বলেন, গিয়ে জড়িয়ে ধরে আর বলে, আমাদের সাথে রাগ করছিস তাই না? আর করব না, প্লিজ মাফ করে দে। তবু কথা বলিস প্লিজ, তুই রাগ করে থাকলে আমাদের অনেক কষ্ট হয়। রুহি মুচকি হেসে জড়িয়ে ধরে। রুহি জানে এরাও রুহিকে ভীষণ ভালোবাসে। রুহি বলে, হয়েছে, আর কাঁদতে হবে না, এবার আমি এমনই মজা করে বলেছিলাম। ওরা দুজনে স্বস্তির নিঃশ্বাস ফেলে আর বলে, কুত্তি, আমাকে ভয় দেখাতে দিয়েছিলি না একদম। আবার তিনজনের মুখে হাসি ফুটে ওঠে। তিনজনেই নিচে নেমে আসে। শাহিদা রুহিকে দেখে দৌড়ে রুহির কাছে যায় আর বলে, আজ এত দেরি হলো কেন উঠতে? তোমার জন্য কখন থেকে অপেক্ষা করছি, তুমি না থাকলে ভালো লাগে না। রুহি মুচকি হেসে বলে, এই তো এখন এসে গেছি। আসমিন সোফায় বসেছিল, রুহিকে দেখে খোঁচা মেরে বলে, মহারানী ভিক্টোরিয়া এসেছে, সবাই স্বাগত জানাও। রুহি তেড়ে যায় আসমিনের দিকে আর আঙুল তাক করে বলে,
আমাকে এসব বলছেন ভাইয়া? আসমিন বলে, তুমি কি মহারানী ভিক্টোরিয়া নাকি যে তোমাকে বলতে যাবো? এমন রিয়াক্ট করছো কেন? তাজ্জব তো। আর ভুলে গেলে নাকি? রুহি এবার দমে যায়, কিন্তু আবারও দাঁতে কিরমির করে বলে, আপনাকে আমি দেখে নেব। এই বলে নাস্তার টেবিলে চলে যায়। নীলা তার ফোনটা আনতে রুমে যাচ্ছিল, তখন সামনে এসে দাঁড়ায় জিশান। জিশানকে আচমকা এভাবে সামনে দাঁড়াতে দেখে চমকে যায় নীলা। নীলা বুকে থুতু দিয়ে বলে ওঠে, এই আপনি এখন ক্যাঙ্গারুর মতো লাফিয়ে আমার সামনে আসলেন কেন? ইস, আরেকটুর জন্য আমার পরাণ পাখিটা ফুট করে উড়িয়ে দিল। ক্যাঙ্গারুর নাতি কোথায়? কোথাকার সরেন সামনে থেকে। এই বলে নীলা জিশানকে পাশ কাটিয়ে চলে যায়। আর এদিকে জিশান হাঁ করে তাকিয়ে থাকে নীলার যাওয়ার দিকে। সে ভাবছে, এত কথা কি করে বলতে পারে এই মেয়ে? ওকে শান্ত ভেবেছিল বাকি দুইটার থেকে, এখন তো দেখা যাচ্ছে এই মেয়েও কম না। আর তাকে কি বলে গেল? ক্যাঙ্গারু? আর ক্যাঙ্গারুর নাতি? আমি কি ক্যাঙ্গারুর মতো দেখাই? অসভ্য ফাজিল মেয়ে, এর শোধ তো আমি তুলবই তোমার কাছ থেকে। এসব আপন মনে বিড়বিড় করতে করতে নিচে চলে যায়।